নিশ্চিন্তপুর সুন্দর সাজানো একটি গ্রাম। গাছের ছায়া, পাখিদের গান, সাথে নদীদের কলতান, ঝিরে ঝিরে বাতাস দেহ মনকে দুলিয়ে দেয়। এ গ্রামে নাকি একবার গেলে আর ফিরে আসতে মন চায় না। খবর পেয়ে ছুটে গেলাম 5 বন্ধু মিলে নিশ্চিন্তপুর। মনে মনে ধারণা ছিল নামের সাথে গ্রামেরও আশা করি বেশ মিল পাওয়া যাবে। রাত 10টার গাড়িতে রওনা হলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। দূরের পথ। আগের দিন সারা রাত ছিল নির্ঘুম অবস্থায়, এজন্য বাসে উঠতেই ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙল তখন সকাল। গাড়ি কিশোরগঞ্জ তাড়ালো। বাস থেকে নেমে নাস্তা করে আবার রওনা হলাম নিশ্চিন্তপুরের উদ্দেশ্যে। বেলা তখন 10টা। আমরা তখন নিশ্চিন্তপুর গ্রামে প্রবেশ করব। আমার ধারণা ছিল এই গ্রামের মানুষের মাঝে হয়তো গভীর সখ্যতা, তাই কারো মাঝে ক্ষতি হওয়ার কোনো ভয় বা চিন্তা নেই। এরা সব কাজে নিশ্চিন্ত, তাই হয়তো গ্রামের নাম নিশ্চিন্তপুর। গ্রামটা অদ্ভুত, যেমনটি শুনেছিলাম তার থেকেও বেশি অদ্ভুত। নীরব থমথমে পরিবেশ, পাখিদের কলরব নেই বললেই চলে। খামারে কয়েকজন মানুষ কাজ করছে, তাও কারো সাথে কেউ কথা বলে না, একান্ত প্রয়োজন ছাড়া। আমি অবাক হলাম। আদনানকে ধাক্কা দিয়ে বললাম, রহস্য আমাদের সবার মাঝে। আদনান একটু ভীতু টাইপের, মুখটাকে ফ্যাকাশে করে ও বলল, রহস্য মানে? রহস্য মানে আর কি, রহস্য তো রহস্যই। ওই যে 4 গোয়েন্দা বই পড়েছিস, কি রহস্য গল্প, ওটাই হচ্ছে রহস্য। অর্থাৎ যে ঘটনা উদ্ভাবন করা মুশকিল আমাদের মাঝে। সাব্বির সায়েন্স নিয়ে নতুন নতুন গবেষণা করে, কিন্তু সমস্যা হলো ওর কোনো গবেষণায় যুক্তিযুক্ত সফল নয়, কিন্তু চেষ্টা চালিয়ে যায়। রাকিব বলল, বাজে বকিস না। কিসের রহস্য বুঝাচ্ছিস? রহস্যের ব্যাখ্যা তুই জানিস? নিউটন যে রহস্যের উদ্ঘাটন করেছে তার থেকে বড় রহস্য কি হতে পারে? আবির বলল, চুপ থাক। সবাই খেয়াল করেছিস আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ কিন্তু কোনো জিজ্ঞাসা করছে না। আমি বিস্মিত হয়ে হেসে বললাম, এজন্যই তো রহস্য বলেছি। ভালো হবে আমরাই যেচে কথা বলি, কি বলিস? আবির বলল, সেই ভালো। গ্রামটা সত্যি রহস্যময়। মানুষের আনাগোনা একেবারেই কম। বাড়িঘর দেখলে মনে হয় যে বহু বছর এখানে কেউ থাকে না, যেন প্রাচীন কোনো রহস্য লুকিয়ে আছে এখানে। কেমন পুরাতন সব লতা পাতা আর আগাছায় ঝোপ হয়ে আছে জঙ্গল। জঙ্গলি পরিবেশ মনে হচ্ছে। কিছুটা পথ হাঁটার পরে দেখা হলো এক মুরব্বী চাচার সাথে। তার বয়স 60-এর উপরে হবে। ওনাকে দেখে সালাম দিলাম। চোখে থাকা চশমাটা একটু মুছে আবার চোখে দিয়ে বললেন, কারা তোমরা? এই গ্রামে কি করছো? কেন এসেছো? এখানে কিসের টানে এসেছো? আমি মুখ খুললাম, বললাম, চাচা, গ্রামটার সৌন্দর্য সম্পর্কে বেশ শুনেছি। এত সুন্দর গ্রাম নাকি কোথাও নেই, তাই দেখতে আসা। কিন্তু এসে তো ঘোর রহস্যে পড়ে গেলাম। গ্রামটা সম্পর্কে কিছু জানা উচিত, যদি আপনি চান। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বলল, জানতে চাও নাকি বিসর্জন দিতে চাও? আমি বললাম, মানে? উনি একটু কেশে বললেন, কিছু না, আমার সাথে আসো, তোমাদের থাকার ব্যবস্থা করব। তোমাদের থাকার ব্যবস্থা আছে কি? আমরা বললাম, না। আমাদেরকে নিয়ে একটা বাংলোতে গেল। বাংলোটা অনেক বড়, 2 তলা বিশিষ্ট। চারদিকে জঙ্গল। অনুমান করা যায় 90 দশকের হবে সম্ভবত। বৃদ্ধকে বললাম, চাচা, এই বাংলোটা কার? বৃদ্ধ বলল, এটা আমারই জমিদার বাড়ি। আমি ছিলাম জমিদার। তোমরা হাত মুখ ধুয়ে নাও, খেতে দিবে আমার মেয়ে, খেয়ে বিশ্রাম নাও। রাতে কথা হবে ইনশাআল্লাহ। আর নামাজ পড়তে চাইলে যায়, নামাজ আছে। আর শোনো, মাগরিবের পর আর এই গ্রামে বের হবে না। দিন গড়িয়ে প্রায় সন্ধ্যা। দুপুরে আমাদের যে মেয়ে খাবার এনে দিয়েছিল তার নাম সামিয়া। আমি বাংলোর বারান্দায় এসে দাঁড়িয়েছি। দেখলাম রাস্তা দিয়ে মানুষ খুব দ্রুত চলে যাচ্ছে, কেউ কোথাও 1 মিনিটও দাঁড়াচ্ছে না। আরও অবাক হলাম, কেউ গ্রামে ঢুকছে না, সবাই বের হয়ে যাচ্ছে। কৌতূহল মনে দানা বাঁধতে লাগলো। এ আবার কেমন গ্রাম? অল্প সময়ের ব্যবধানে পুরো গ্রাম খালি হয়ে গেল। নীরব বিষণ্ণতা বিরাজমান। ঠিক তখন সামিয়া এসে দাঁড়ালো। কারো অবয়বের ছায়া দেখে একটু চমকে গিয়ে পেছনে তাকালাম। আমার তাকানো ধরন দেখে সামিয়া বলল, ভয় পাবেন না, আমি সামিয়া,
কথাটা বলে 1 কাপ চা আমার হাতে দিল। পাশে থাকা চেয়ারটাতে আরাম করে বসে চা খাবো। সামিয়া আমাকে উদ্দেশ্য করে বলল, আপনার বন্ধুরা দেখি এখনো ঘুমে, তো আপনি উঠে গেলেন। আচ্ছা, আপনার নাম কি? আমি তাকে মৃদু কণ্ঠে উত্তর দিলাম, আমার নাম সাকিব। আমি সাথে সাথে ওর কথার প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, তোমার বাবা কই, দেখছি না তো। সবাই যার যার বাড়ি ফিরে যাচ্ছে। চাচা যান আসলো না। আর এই গ্রামটা কেমন যেন, সন্ধ্যা হলে সবাই গ্রাম ছাড়া কেন হয়? কি রহস্য? সামিয়া বলল, এসব বাবা আসলে জানতে পারবেন। তবে এক সময় এই গ্রামটা এত সুন্দর ছিল যে তা দেখার জন্য বিদেশ থেকেও মানুষ আসতো। তাহলে এখন এই অবস্থা? সে বলল, না, বাবা আসলে বলবে। আমি বললাম, চাচা যান কোথায়? উনি আছেন নিচে, সে বলল। হঠাৎ কারো ডাক শুনলাম, সাকিব। ডাকটা ঠিক কোন দিক থেকে আসলো জানি না। সামিয়ার দিকে তাকালাম, দেখে ও মুচকি হাসছে। বললাম, আমাকে কেউ ডাকলো, তুমি কি শুনেছো? এটা স্বাভাবিক, প্রায় এমন ডাক শোনা যায়। আমি এখন যাই, পুরো বাড়ির জানালা আটকাবো। বাইরে দমকা হাওয়া শুরু হয়েছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আপনি ঘরে যান, এখন আর এখানে থাকবেন না। আমাদের বাংলোতে রাতের বেলায় ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। আমাদের বাংলো বললে ভুল হবে, পুরো গ্রামই এমন। আমি আপনার জন্য মোম নিয়ে আসছি, অপেক্ষা করুন। কথাটা বলেই সে চলে গেল। আমার কৌতূহল এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে, কি আছে এ গ্রামে, কি রহস্য। তার আমি বসে বসে চা খাচ্ছি। ইতিমধ্যে মৃদু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। চারদিকে অন্ধকার হয়ে আসছে, ঝাপসা দেখা যাচ্ছে। হঠাৎ বিড়াল ঝগড়া করলে যেমন আওয়াজ হয়, সেরকম গোঙানির আওয়াজ ভেসে আসছে নিচ থেকে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। নিচ থেকে কেউ যেন উপরে উঠে আসছে। অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। শব্দটা আমার রুমের দিকে আসছে। হঠাৎ আমার পিঠে কেউ হাত রাখলো। আমি চমকে পেছনে তাকালাম, দেখি বৃদ্ধ চাচা দাঁড়িয়ে আছে। তিনি হেসে আমাকে জিজ্ঞেস করলেন, ভয় পেয়েছো? আমি মনের ভয়ে লুকিয়ে সাহস নিয়ে উত্তর দিলাম, না চাচা। চাচা বললেন, তোমাকে দেখে সাহসী মনে হচ্ছে। আচ্ছা, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম সাকিব। শোনো সাকিব, তোমাকে একটু বের হতে হবে। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা? চাচা ধীরে ধীরে বললেন, আমাদের ঘরে মম ছিল না, আর সন্ধ্যার পর দোকানপাট সব বন্ধ হয়ে যায়। এজন্য সামিয়া পাশের বাড়ি থেকে মম আনতে গিয়েছে। বৃষ্টি তো অনেক বেড়ে গেছে, মেয়েটা ছাতা নিয়ে যায়নি। তুমি গিয়ে ওকে নিয়ে আসো। আমি বললাম, ঠিক আছে চাচা। কিন্তু কোন বাড়িতে গিয়েছে? চাচা আমাকে জানালা পাশে নিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, ওই যে দেখতে পাচ্ছ বিশাল একটা তেঁতুল গাছ। আমি বললাম, হ্যাঁ চাচা। আবার বললেন, ওইটার পেছনে একটা ঘর আছে, একটা বুড়ি থাকে, ওর থেকে মোমবাতি আনতে গিয়েছে। তুমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ো। আমি বললাম, ঠিক আছে চাচা। এরপর আমি একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আমার হাতে মোবাইলে ফ্ল্যাশ জ্বলছিল। বৃষ্টির জন্য ভালো মতো দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে, ছাতা খোলাই যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমার পেছন পেছন কেউ আসছে। আমার ছাতাটা অনেক ভারী লাগছে। আমি পেছনে ঘাড় ঘুরিয়ে দেখতে পারছি না কেউ আছে কিনা। অনেক ব্যথা হচ্ছে, তবুও কষ্ট করে তাকালাম। দেখলাম কেউ নেই। একটা কালো বিড়াল পেছন পেছন আসছে, ভিজে একদম চুপসে গেছে। বিড়ালটা এক লাফে আমার গায়ে এসে পড়লো। এখনই দেখলাম হাঁটতে পারছে না। আবার এত শক্তি কই পেল? আমি রাগে আর ভয়ে বিড়ালটাকে ছিটকে ফেলে দেই। বিড়ালটা মেও মেও করে দূরে সরে গিয়ে পড়লো। আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সময় না বাড়িয়ে সেখান থেকে চলে আসি। সামনেই তেঁতুল গাছ, কত রকম পাখির কিচির মিচির। ওই গাছে আমি এগিয়ে যাচ্ছি। গাছের দিকে যেহেতু চাচা বলেছে, গাছের পেছনের বুড়ির ঘরে সামিয়া মম আনতে গিয়েছে। আমি গাছের সামনে এসে দাঁড়ালাম। লাইট দিয়েও গাছের পেছনে কিছু দেখা যাচ্ছে না। তেঁতুল গাছ থেকে অনেক সুঘ্রাণ আসছে, বকুল ফুলের গন্ধের মতো। আশেপাশে হয়তো বকুল গাছ আছে। বৃষ্টির ফোঁটা আমার মুখে এসে তীরের মতো বেঁধছে। একটু আগে যে বিড়ালটাকে ছিটকে ফেলে দিয়েছিলাম, সেটা দেখে আমার সামনে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার গা ভয়ে ছমছম করছে। এরকম কোনো দিন হয়নি। তেঁতুল গাছটা কেমন যেন নড়ে পড়েছে। এতক্ষণ তো ঠিকই ছিল। একটা ডাল আমার সামনে। আমি তাকাতে আমার চক্ষু চড়ক গাছ, একটা মেয়ে ওই গাছের ডালে ঝুলে আছে।
ঠিক যেমন মেয়েদের জামা শুকাতে দিলে যেমন দেখা যায়, ঠিক সেরকম যেন মেয়েটিকে গাছের ডালে কেউ শুকাতে দিয়েছে। পায়ের নখ বড় বড়। আমি চিৎকার দিয়ে দৌড়ানোর চেষ্টা করি, আর তখনই আমার সামনে দেখি সামিয়া, ওর হাতে ছাতা, ও দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে যেতেই আমাকে ধরে ফেলে, আমাকে চেঁচিয়ে বলে উঠল, এ কি, কোথায় যাচ্ছ? আমি ভয়ে ভয়ে বললাম, গাছের ডালে ওটা কি দেখো? সামিয়া বলল, ওটা কিছু না, ভালো করে তাকিয়ে দেখো, তোমার চোখের ভুল। সত্যি তো, তাকিয়ে দেখলাম সব কিছু স্বাভাবিক, গাছটাও আর নুয়ে নেই। সামিয়া আমাকে আর কিছু বলতে না বলল, তাড়াতাড়ি চলো, বেশি রাত হয়ে যাচ্ছে। আমি বললাম, কিন্তু তুমি? সে আমার কথা আটকে দিয়ে বলল, কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি পা বাড়াও, আমিও এখানে থাকতে ভয় পাচ্ছি। এজন্য কথা না বাড়িয়ে দ্রুত পা বাড়ালাম। একটু পরেই আমরা ঘরে পৌঁছে যাই। সামিয়া ঘরের সামনে এসে বলল, তুমি ভেতরে যাও, আমার একটু কাজ আছে। আমি তাকে বললাম, এখন বৃষ্টির মধ্যে কিসের কাজ? তার উপর আবার রাত। সামিয়া ক্রোধ দৃষ্টিতে আমার দিকে তাকালো আর বলল, যা বলেছি তাই করো, আমি যাচ্ছি। এ বলে সামিয়া পুরনো বাংলোর পেছনের দিকে চলে গেল। আমি জানি না সে কি করবে, আমিও কিছু না বলে দরজায় কড়া নাড়লাম। দরজা খুলল সামিয়ার বাবা, মোম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তিনি। আমি অবাক হয়ে বললাম, এ কি, আপনার হাতে মম? বৃদ্ধ উত্তর দিলেন, কেন, কি হয়েছে? আর বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, কোথায় গিয়েছিলে? তুমি ভিজে এরকম হয়েছো কেন? আমি তো রীতিমতো অবাক হচ্ছি। বৃদ্ধ এগুলো কি বলছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ভেতরে প্রবেশ করলাম। অন্ধকার ভাঙল উত্তরের একটা বড় কামরায়। আমার বন্ধুরা সবাই বসে আছে। আমি ঘাবড়ে গেলাম সামিয়াকে দেখে। ও ঘরে এলো কিভাবে? আর ওর শরীর তো শুকনা। আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলতে যাব, তখন বৃদ্ধ আমাকে আটকে দিয়ে বলে, যাও, ফ্রেশ হয়ে নাও, আমার সাথে এসো, আমি সব দেখিয়ে দিচ্ছি। বৃদ্ধ আমাকে নিয়ে গেল। আমি এখনো তেঁতুল গাছের ঘটনা ভুলতে পারছি না। আমার মাথার মধ্যে বাসা বেঁধে নিয়েছে। আমি জানি না কি রহস্য লুকিয়ে আছে এসবের মধ্যে। বৃদ্ধ চাচা আমার ঘর ভেঙে দিয়ে বলল, এই ঘরটাতে গোসলের ব্যবস্থা রয়েছে, যাও গোসল করে নাও, এই নাও মোমবাতি। আমি ভয়ে ভয়ে ঢুকলাম। পুরনো বাথরুম, অনেক বড়, পুরো একটা কামরার সমান। পানির ট্যাপগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো, জং পড়েছে। আমি মনে মনে বললাম, এখান থেকে পানি বের হবে কিভাবে? আদৌ কি বের হবে? আমি আর কিছু না ভেবে ট্যাপ চালু করলাম। একটু সরে দাঁড়ালাম, না জানি ময়লা পানি এসে আমাকে ময়লা করে দিবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ট্যাপ থেকে একদম পরিষ্কার স্বচ্ছ পানি বের হচ্ছে। আমি তাড়াতাড়ি গোসল শেষ করে রুমে চলে আসি। সবার কাছে সবাই চা খাচ্ছে। আমি গিয়ে বসলাম। আমি সামিয়াকে বললাম, তুমি আমার আগে ঘরে ঢুকলে কিভাবে? সামিয়া চোখ খুঁড়িয়ে বলল, আমি ঘরে ঢুকলাম মানে? আমি তো বেরি হইনি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? তাহলে ওটা কে ছিল? আর চাচা, আপনি তো আমাকে পাঠালেন সামিয়াকে তেঁতুল গাছের পেছন থেকে নিয়ে আসতে। তখন চাচা অবাক হয়ে বলল, আমি কখন তোমাকে বললাম? তোমার সাথে যে দুপুরে খাওয়ার সময় দেখা হয়েছে আমার, আর তো দেখাই হয়নি। আমি তো তখন চিৎকার দিয়ে বললাম, কি হচ্ছে এসব? এই গ্রামের রহস্যটা কি? কেন হচ্ছে এসব? তখন বৃদ্ধ চাচা আর আমার বন্ধুরা আমাকে শান্ত করার চেষ্টা করে। ওই দিন রাতে আমরা আর কোনো কথা বলিনি এসব বিষয়ে। রাতের খাবার খেয়ে আমরা সব বন্ধুরা মিলে আলাদা এক ঘরে ঘুমাতে যাই। রাতে হঠাৎ করে স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি কেউ নাই। মনে মনে ভাবলাম, হয়তো আদনানের হাত লেগেছে, ও আমার পাশে আছে। আমার চোখ বন্ধ করলাম, আবারও কারো স্পর্শ পেলাম। আমি বিরক্ত হয়ে তাকিয়ে দেখি তেঁতুল গাছের ডাল। আমি অবাক হলাম আর ভয়ও পেলাম। তেঁতুল গাছের ডাল ঢুকলো কিভাবে? ডালটি জানালা দিয়ে আমার মুখের উপর এসে আমার মুখ বোলাচ্ছে। অবাক করার বিষয়, তেঁতুল গাছটাতেও ঘর থেকে একটু দূরে আছে। এগুলো ভাবতে ভাবতে আমাকে চমকে দিয়ে একজন বলে উঠল, আমি কোনো তেঁতুল গাছ নই, আমি তোমার ঘুম ভাঙাতে এসেছি, উঠে পড়ো। একটু পর আজান দিবে, এখনই উঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহাজ্জুদ শেষে ফজরের নামাজ পড়বে। এই বলেই তেঁতুল গাছের ডালটা জানালা দিয়ে আবার চলে গেল। আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম। তৎক্ষণাৎ মম জ্বালালাম। আমি জানালার দিকে তাকিয়ে দেখি জানালা অর্ধ খোলা।
কিন্তু আমি তো আটকে দিয়েছিলাম জানালা। ঘড়িতে দেখি 4টা বাজে। আমি অনেক ভয় পেলাম, কি করব বুঝতে পারছি না। আমি আমার সব বন্ধুদের ঘুম থেকে ডেকে তুলি, সবার উদ্দেশ্যে বললাম, চল আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। সবাই রাজি হয়। আমি স্বপ্নের কথা কাউকে বলিনি, ভয় পেতে পারে। আমরা আর দেরি না করে অজু করে এসে তাহাজ্জুদ নামাজ পড়ি। এই কথাগুলো আমি আর কাউকে বলিনি। সব ঘটনা একসাথে বলবো এবং রহস্য উদ্ঘাটন করব। পরের দিন সন্ধ্যার ঘটনা, আমি আর সাব্বির ছাদে গেলাম। অবশ্য দেখলাম কালকের মতো সবাই যার যার গন্তব্যে চলে গেছে। পুরো গ্রাম খালি। আমাদেরকেও ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছিল, তবু আমরা নিষেধ অমান্য করে বেরিয়ে ছাদে চলে এলাম। আমরা দুইজন রহস্যময় তেঁতুল গাছটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমরা যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম সাদা শাড়ি পরা বিশাল লম্বা এক মহিলা, অনেক বড় বড় চুল, উল্টো হয়ে তেঁতুল গাছে উঠছে। আমার আর সাব্বিরের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সাব্বির ভয়ে গোঙাতে থাকে। আমার মুখ থেকে ভয়ের শব্দ বের হচ্ছে না। সাব্বিরের গোঙানির শব্দ শুনে উল্টো পাওয়ালা ভয়ঙ্কর মহিলাটি বিভৎস চেহারা নিয়ে আমাদের দিকে তাকালো। মুহূর্তের ভেতরে ভয়ঙ্কর মহিলাটি এক লাফে ছাদে চলে আসে। আমি জ্ঞান হারাই। আমার আর কিছুই মনে নেই। আমার জ্ঞান যখন ফিরে তখন দেখলাম আমার বন্ধুরা সবাই আমাকে ঘিরে আছে। আমি সাব্বিরকে দেখছি না। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমি সবার উদ্দেশ্যে সাব্বির কোথায়? সবাই মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে। আমি আবার চিৎকার করে বললাম, সাব্বির কোথায়? আমার বন্ধু আদনান কাদো কাদো গলায় আঙ্গুলের ইশারায় উত্তর দিকে ইঙ্গিত করলো। আমি তার ইশারায় তাকালাম। আমার চোখ কপালে উঠে গেছে। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখি আমার বন্ধু সাব্বিরের মৃতদেহ পড়ে আছে। তার একটা হাত নেই, কেউ খেয়ে নিয়েছে। মনে হচ্ছে তার চোখ খোলা, ঠিক যেন জীবিত মানুষ শুয়ে আছে। আমি কেঁদে উঠি আর বলি, চাচা যান, আপনি প্রথম দিন আমাদেরকে বলেছিলেন আমরা কি বিসর্জন দিতে এসেছি নাকি কোনো বিষয় জানতে এসেছি? আপনার উত্তরটা আজ দিচ্ছি, আমরা জানতে নয় বিসর্জন দিতে এসেছি। আমার বন্ধু, আমার ভাইকে বিসর্জন দিয়েছি। একটু পর চাচা জিজ্ঞেস করলো, তোমাদের সাথে কি হয়েছিল? আমি চাচাকে সব কিছু খুলে বললাম। তিনি বললেন, তোমাদের কতবার বলেছিলাম ওখানে যেও না রাতে। রাত তো দূরের কথা, সন্ধ্যার আগেই পুরো গ্রাম খালি হয়ে যায়। তোমরা আমার কথা শুনলে না, নিজেদের কথা উপরে রাখলে। চাচা তখন উপরের দিকে তাকিয়ে জোরে জোরে বলতে থাকলেন, তারা আবার জেগে উঠেছে, কাউকে ছাড়বে না। তোমাদের জন্য এমন হয়েছে, সবাই মরবে, সবাই মরবে, কাউকে ছাড়বে না। আমি তখন বলি, আমরা এখানে আর থাকবো না চাচা। চাচা বলল, তোমাদের বন্ধুর লাশ দাফন করবে না? আমি বললাম, আমরা ওকে শহরে নিয়ে যাব। চাচা বললেন, এটা সম্ভব না, এখানেই দাফন করো, না হয় পরে আরো বেশি বিপদ হবে। আগেও আমার কথা উপেক্ষা করে ছাদে গিয়েছো, রাতে দেখলে তো কি হলো। এখন আর আমার কথা ফেলে দিও না। আমি তোমাদের এবং সকলের ভালো চাইছি। আমি জানি তোমাদের অনেক কষ্ট হবে, কিন্তু কিছুই করার আর নেই। সবই নিয়তির খেলা। আমাদের আর কিছুই বলার ছিল না। আমরা সাব্বিরের মাকে এই খবর জানাইনি। পুরনো একটা কবরস্থানে সাব্বিরকে কবর দেওয়া হয়। ওর জানাজায় অনেক মানুষ রয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো গ্রামের মানুষ তো ঘর থেকে বেরই হয় না। তাহলে এত মানুষ এলো কোথা থেকে? পরে জানতে পারি সাব্বিরের জানাজায় জিনও ছিল। জিনেরা মানুষের রূপ নিয়ে সাব্বিরের জানাজায় এসেছে। আমার সাথে ওই দিন রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটে। আমরা বাকি বন্ধুরা মিলে সবাই একসাথে থাকি। সাব্বিরকে হারিয়ে খুব ভেঙে পড়েছি। পুরো রুম অন্ধকার হয়ে আছে, ইলেকট্রিসিটি নেই, শুধু একটা মম জ্বলছে। বাইরে প্রচণ্ড দমকা হাওয়া বইছে। পাখির ভয়ানক কিচিরমিচির শব্দ ভেসে আসছে। গরুর হাম্বা হাম্বা ডাক শুনে যাচ্ছে, অথচ এখানে কোনো গরুই নেই। বাইরে অবস্থা প্রচণ্ড খারাপ। মনে হচ্ছে কিসের জানি আওয়াজ হচ্ছে, বাতাস হচ্ছে, জানালা ভেঙে যাবে এমন মনে হচ্ছে। রুমের সাদা সাদা পর্দাগুলো এলোমেলো হয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম। রুমের বাইরে ছাগলের ডাক শোনা যাচ্ছে। আমরা ভয়ে তটস্থ হয়ে গেছি সবাই।
ভাই, সবাই কাউকে ডাকলে শুনবেও না, কেউ যেন আমাদের ডাকছে বাইরে থেকে। একটু খেয়াল করে বুঝলাম এটা সাব্বিরের গলা। আমরা তো ভয় পাচ্ছি, আবার সাব্বিরের কণ্ঠ শুনে কান্না ধরে রাখতে পারছি না। 3 বার সাব্বিরের আওয়াজ শুনতে পাই, আর কোনো আওয়াজ আসছে না। ছাগলের গলার ঘুমুর বাঁধলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। দরজার বাইরে ছাগল ডাকছে, মনে হচ্ছে আওয়াজটা দরজা ভেঙে রুমে চলে আসবে। হঠাৎ আজান শুনতে পাই, বৃদ্ধ চাচা আজান দিচ্ছেন। বাতাসের ঝাপটায় মমটা নিভে যায়, আমাদের রুমের দরজাটাও খুলে যায়। হঠাৎ করে আমরা ভয়ে চিৎকার করে উঠি। একটা আলো নিয়ে কেউ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। পরে দেখি ওটা সামিয়া। আমাদের ভয় একটু কমে সামিয়া বলল, ভয় পেয়েছে? আমি বললাম, ভয় পাবো না তো কি করব? তুমি এখানে কেন? সামিয়া বলল, ভয় পাবেন না, এগুলো স্বাভাবিক, প্রতিনিয়তই হয় এরকম। আর আমার বাবা পাঠিয়েছেন মম নিভে গেছে কিনা দেখে আসার জন্য। এখন তো দেখি আসলে মম নিভে গেছে। আমি সামিয়াকে বললাম, আচ্ছা সামিয়া, একটা কথা বলবে? সামিয়া উত্তর দিল, হ্যাঁ বলেন। আমি তার দিকে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করলাম, সামিয়া এসব কি হচ্ছে? প্রতিনিয়ত এসবের মানে কি? ওই তেঁতুল গাছটার রহস্য কি? তেঁতুল গাছটা এমন ভয়ানক কেন? সাব্বিরই বা কিভাবে মারা গেল? আমাকে সামিয়া হতাশ করে দিয়ে উত্তর দিল, আপনি এসব বাবার কাছে জিজ্ঞেস করেন, আমার থেকে বাবাই ভালো জানে এসব বিষয়ে। আমি আবারও তাকে বললাম, না আমি তো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো, আমি তোমার কাছ থেকে জানতে চাই। সামিয়া কোনো কিছু না বলে জোরে একটা নিঃশ্বাস নিয়ে মমটা টেবিলে রেখে দরজা দিয়ে বের হয়ে যায়। আমার আর কিছুই করার নেই, সবাইকে শুয়ে যেতে বলি। আমি নিজেও শুয়ে গেছি, কিন্তু আমার চোখে ঘুমের কোনো অস্তিত্ব নেই। এরকম পরিস্থিতিতে কোনো মানুষেরই ঘুম আসবে না। আমি শুধু এপাশ ওপাশ করছি। অনেক রাত হয়েছে, আমার মস্তিষ্ক মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে। আমার চোখে ঘুম ভাব কিছুই নেই, মনে হচ্ছে কিছুই আসতেছে না, শুধু টেনশন হচ্ছে, ঘুম আসছে না। হঠাৎ আমি কারো ডাক শুনতে পাই, সাকিব। আমি বলে উঠলাম, কে? উত্তর এলো, ঘুমিয়ে পড়েছিস? আমি সাব্বির, চিনতে পারছিস না? আমি বললাম, তুই এখানে কি করে? আমার কথা আটকে দিয়ে সে বলল, আমি মারা গিয়েছি, তোরাও এক এক করে সবাই মারা যাবি, যত দ্রুত সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যা। আমি সাব্বিরকে জিজ্ঞেস করি, কি হয়েছিল তোর সাথে? কিভাবে মারা গেলি তুই? কে মেরেছে তোকে? সাব্বির বলল, তুই তো জ্ঞান হারিয়ে ফেললি, যার জন্য বেঁচে গেলি, কিন্তু আমি শক্ত হয়ে নিজের সাথে লড়াই করেছি বাঁচার জন্য। ওই পিশাচটা এক খাপটি মেরে আমার গলা চেপে ধরে, আমি কোনো শব্দ করতে পারিনি। বড় বড় দাঁত দিয়ে আমার হাতে একটা কামড় বসিয়ে দেয়। নিমিষে আমার একটা হাত সে গিলে ফেলে, তারপর আমার গলা চেপে ধরে আমাকে মেরে ফেলে। এই সাকিব, তুই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সবাইকে নিয়ে চলে যা। আমি গেলাম। এই কথা বলে সাব্বির কোথায় যেন হারিয়ে গেল। আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, আমার পুরো গা ঘেমে ভিজে গেছে, আমার হাত পা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। মমটা দেখছি এখনো ঝুলছে। আমি টেবিল থেকে পানির জগ নিয়ে গোল গোল করে পানি গিলতে লাগলাম। ওই দিন রাতে আমি আর ঘুমাইনি, সারা রাত জেগে বসেছিলাম। নানা রকম প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলেছে। আমি চোখের পাতা কোনোভাবেই এক করতে পারিনি। আমি সিদ্ধান্ত নিয়েছি, সকালেই বেরিয়ে পড়ব শহরের উদ্দেশ্যে। আর এক মুহূর্ত থাকতে চাই না এই অভিশপ্ত গ্রামে। সকালে যখন আমার বন্ধুরা ঘুম থেকে উঠে, তখন তাদের সাথে আমি আলাপ করি এসব বিষয়ে। আমি কালকে রাতে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলি। এটা শুনে রাকিব বলে ওঠে, সাব্বির আমাদের ভালো চায়, এজন্যই আমাদেরকে বলেছে। আত্মা হয়ে ও হয়তো ফিরে এসেছে। আমি তাকে ধমক দিয়ে বললাম, ফালতু কথা বলিস না, আত্মা বলতে কিছু নেই, ওটা হয়তো জিন হবে, ভালো জিন ছিল। তোদের আরেকটা কথা বলি, ওই দিন রাতে আমরা যে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠি, ওই দিনও কিন্তু আমাকে কেউ একজন এসে ঘুম থেকে উঠিয়ে দিয়ে গেছে। আমি তোদের এ বিষয়ে কিছু বলিনি, ভয় পাবি। এজন্য শোন, আমরা সবাই নাস্তা করে বেরিয়ে পড়ব। আজকে তোরা তোদের ব্যাগ গুছিয়ে নে। আমি রাতেই গুছিয়ে রেখেছি, আমার ঘুম আসেনি। এজন্য আমার সব বন্ধুরা আমাকে জানালো তারাও নাকি রাতে ভয়ানক স্বপ্ন দেখেছিল। রাকিবের ভাষ্য মতে আমি রাতে ওই তেঁতুল গাছটার দিকে হাঁটতে বেরিয়েছি। পুরো গ্রাম কেমন যেন ধোঁয়াশা হয়ে গেছে। তেঁতুল গাছের সব পাতা কালো বর্ণের, বাতাস হচ্ছে, শোষ আওয়াজ শোনা যায়। আমি ভয়ানক তেঁতুল গাছটার দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম
তেঁতুল গাছটার ওপর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি হঠাৎ একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনে দাঁড়িয়ে যাই। কি চিৎকার করে শিশুটি কান্না করছে, ওর কান্নার আওয়াজে আমি ভয় পাচ্ছি। আমি মনে মনে বললাম, এত রাতে বাচ্চা শিশু আসবে কোথায় থেকে? হঠাৎই খেয়াল করলাম 1 বছর হবে এরকম একটা শিশু তেঁতুল গাছে বসে আছে। আমার ভয় আরো বেড়ে গেল। শিশুটি অনবরত কেঁদে চলছে। কোনো এক নারী কণ্ঠ আমাকে শুধু বলছে, ওকে বাঁচানো, মারা যাবে, ওকে বাঁচান। আমি কোনো নারীকে দেখিনি, শুধু কণ্ঠ শুনতে পাচ্ছি। আমি থ হয়ে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না কি করব। এদিকে বাচ্চাটি কেঁদেই যাচ্ছে, ওইদিকে মহিলাটি চিৎকার করে করে বলছে, আমার বাচ্চাকে বাঁচান। যেই আমি বাচ্চাটার সামনে যাই, অমনি বাচ্চাটা গাছ থেকে এক লাফ দেয়। আমার চোখের সামনে বাচ্চাটার মাথা 2 ভাগ হয়ে যায়, নাড়িভুড়ি সব বেরিয়ে আসে, পেট থেকে রক্তের বন্যা ভেসে যায়। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই। আমরা সব বন্ধুরা ওর কথা শুনে হতবাক হয়ে গেলাম। স্বপ্নের কথা শেষ করে রাকিব ঘুমাতে শুরু করে, তার গা কাঁপছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা একটু পরেই বেরিয়ে যাব। তারপর আদনান বলল, আমিও কিছু বলতে চাই, এরকম একটা ঘটনার সম্মুখীন আমিও হয়েছি। আমি তাকে বললাম, কি ঘটনা বল শুনি। আদনানের ভাষ্য মতে, তেঁতুল গাছের পাশে বিশাল যে পুকুরটা আছে, আমি ওটার কাছে গিয়ে বসলাম। কি সুন্দর স্বচ্ছ পানি, পুকুরের তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। পুকুরের চারপাশে বিশাল বিশাল বাঁশঝাড় দিয়ে ঘেরা। ঝিরিঝিরি বাতাসে পানিগুলো তরতর করছে। পুকুরের চারপাশের গাছগুলো শান্ত অদৃষ্টিতে মনে হচ্ছে আমার দিকে চেয়ে আছে। গাছগুলো অল্প অল্প করে দুলে দুলে বাতাস দিচ্ছে। আমার দেহ মন জুড়িয়ে যাচ্ছে। এ সুন্দর দৃশ্য দেখে আমার গোসল করতে ইচ্ছে হলো। আমি দৌড়ে গিয়ে বাংলো থেকে আমার একটা প্যান্ট আর গামছা নিয়ে আসি। তারপর সিঁড়ির ওপর প্যান্ট রেখে আমি পুকুরে নামি। আমি একটা সিঁড়িতে বসে আমার 2 পা পানিতে চুবিয়ে দিলাম। চারিদিকে অন্ধকার নামতে শুরু করলো। আমি মনে মনে বললাম, বৃষ্টি হবে হয়তো। মুহূর্তের মধ্যে শুরু হলো বাতাস। এতক্ষণ শান্ত থাকা গাছগুলো গর্জে উঠল। বাতাসের ঝাপটায় সব এলোমেলো হয়ে যাচ্ছে। বাঁশঝাড় থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির, শেয়ালের ডাক, কুকুরের ডাক। আমার মনের মধ্যে অজানা ভয় চেপে বসলো। পুকুরের পানি কুচকুচে কালো হয়ে গেল। আমি আমার স্থান থেকে সরতে পারতেছি না। আমাকে কেউ যেন জোর করে সেখানে বসিয়ে রেখেছে। আমি কথা বলার চেষ্টা করছি, আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি হঠাৎ পানির দিকে খেয়াল করলাম, বুদবুদ করছে পানি। আমি ওই দিকে ভয়ে আর আতঙ্কে তাকিয়ে আছি। আমার পায়ের কাছে যেন কোনো কিছু লাগছে। আমি তাকিয়ে দেখি আমার পায়ের কাছে একটা মরা মুর্দা পড়ে আছে, সাদা কাফনে পেঁচানো, নাকে তুলে দেওয়া, মুখটা কাগজের মতো সাদা, লম্বায় 10 ফুট হবে। ওখান থেকে একটা হাত এসে আমাকে ধরলো। আমি চিৎকার দিয়ে সরে পড়ি আর আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারি এতক্ষণ আমি স্বপ্ন দেখেছি। এক নাগারে বিরতিহীন ভাবে কথাগুলো বলে আদনান জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু হলো। মনে হচ্ছে সে এখনো ভয় পাচ্ছে, তার গা থেকে ঘাম বের হচ্ছে। আমি তার পাশে গিয়ে বসে তাকে জড়িয়ে ধরলাম, তাকে শান্ত করার চেষ্টা করি। সকালে স্নিগ্ধ আলো জানালা দিয়ে উকি মারছে। রাতে যে ভয়ানক কাণ্ড হয়েছে তা বোঝার উপায় নেই। কি সুন্দর আলো মুখের উপর এসে পড়ছে, স্নিগ্ধ বাতাস বইছে, পাখিরা কিচিরমিচির করে ডাকছে। রাতের মতো ভয়ানক মনে হচ্ছে না। আমি উঠে সব কয়টা জানালা খুলে দিলাম। পুরনো ইটের গন্ধ বের হচ্ছে, ভালোই লাগছে। নিচ থেকে কারো আসার শব্দ শোনা যাচ্ছে। মেয়ে মানুষের মতো আস্তে আস্তে হাঁটছে, আর তার মানে সামিয়া আসছে। আমার ধারণা ঠিক। চায়ের ট্রে হাতে নিয়ে ধীর পায়ে সামিয়া রুমে প্রবেশ করলো। অসম্ভব মায়াবী, কি সুন্দর মেয়ে। আমি এর আগে ওর দিকে ভালো করে তাকাইনি। একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে? পৃথিবীর সমস্ত সৌন্দর্য মনে হচ্ছে তাকে ঘিরে ধরেছে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, লম্বা 5 ফুট 5 ইঞ্চি, এর চেয়েও বেশি হবে মনে হচ্ছে। এত সুন্দর লাগছে কেন ওকে? আমি এর আগে কেন ওর দিকে তাকাইনি? ওর সমস্ত সৌন্দর্য আজই ধরা পড়েছে আমার চোখে। কি সুন্দর লাগছে ওকে। পরনে একটা জর্জেট জামা, বাদামি বর্ণের, মাথায় ঘণ্টা দেওয়া, ঠিক যেন পাকিস্তানের কোনো তরুণী মনে হচ্ছে। আমি অপলক তার দিকে তাকিয়ে আছি। আমি ঘোরের মধ্যে ডুবে গিয়েছি। সামিয়া শুধু 2 বার আমার দিকে তাকালো আর দৃষ্টিতে আমি
খেয়াল করেছি সামিয়া একে একে সবাইকে চা দিচ্ছে, আমাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সে, কিন্তু আমি তো তার দিকে ঘরে আটকে আছি। তার দিকে তাকিয়ে তাকিয়ে চায়ের কাপটা হাতে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দুজনের হাত ফসকে চায়ের কাপটা পড়ে গেল। চায়ের কাপের ভাঙ্গা শব্দের আওয়াজে আমার ঘোর কাটলো। সামিয়া চিৎকার দিয়ে ছিটকে দাঁড়ালো। গরম চা তার হাতে পড়েছে। আমি দ্রুত উঠে তার কাছে গেলাম। আমি তাকে ধরে ফেললাম এবং তাকে দুঃখিত বললাম। সে বলল কোনো সমস্যা নেই। আমি আবার বললাম সমস্যা নাই কেন? হাত তো লাল হয়ে গেছে। আমি আদনানকে উদ্দেশ্য করে বললাম, তাকিয়ে কি দেখছিস? আদনান তৎক্ষণাৎ আমাকে ঠান্ডা পানির জগ এগিয়ে দিল। আমি সামান্য পানি নিয়ে তার হাতে লাগিয়ে দিলাম। ঠান্ডা পানির অনুভূতি পেয়ে সামিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি এবার তার হাত জগের মধ্যে ডুবিয়ে দিলাম আর তাকে বললাম, আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি খেয়াল করিনি। ও বলল, না সমস্যা নেই, এখানে আমারও দোষ আছে, আমিও অন্যমনস্ক ছিলাম। আমি আপনার জন্য আবার চা নিয়ে আসছি, অপেক্ষা করুন। এই বলে সামিয়া আমার দিকে তাকিয়ে মাথার ঘোমটা টেনে দ্রুত সেখান থেকে চলে যায়। আমি ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার বন্ধুরা চা খাচ্ছে। একটু পর অপরূপা মায়াবিনী আমার জন্য দীপ্তি পায়ে হেঁটে চা নিয়ে আসে। আমাকে চা দেওয়া শেষ হলে আমাদের সবাইকে বলে, চা খাওয়া শেষ হলে বাবা বলেছেন আপনাদের নিজের ঘরে যেতে, ওখানে বাবা আপনাদের জন্য অপেক্ষা করছেন। এটা বলে সামিয়ার সাথে সাথে চলে যায়। আমি ওর চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটু পর যখন চা খাওয়া শেষ হয়, আমরা সব বন্ধুরা মিলে নিচে যাই। গিয়ে দেখি তাদের দক্ষিণের কামরায় বাবা মেয়ে বসে আছে। তারা দুজনই অনেক বড় কামরা, বিশাল দরজা, বড় বড় জানালা, জানালায় পর্দা টানানো। বৃদ্ধ চাচা একটা চেয়ারে বসে আছেন, তার পাশে আরো অনেকগুলো চেয়ার ছিল। সামিয়া বাবার পাশে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে চাচা যান বললেন, তোমরা এসেছো? উত্তরে আমি বললাম, হ্যাঁ চাচা, বেশ ভালো করেছো। চাচা পাশে থাকা চেয়ারগুলোকে ইঙ্গিত করে বললেন, বসো তোমরা। আমরা সবাই বসলাম। চাচা আমাদের বললেন, তোমরা জানতে চেয়েছিলে না এই গ্রামটা এমন কেন হয়েছে? আমি বললাম, হ্যাঁ চাচা। শোনো তাহলে, সংক্ষেপে বলছি। 1942 সালের ঘটনা। আমার তখন বয়স 15 কি 16 বছর। আমি আমার পরিবারের সাথেই থাকতাম। আমার দাদা ছিল জমিদার, আমার বাবা ছিল জমিদার, সেই সূত্রে আমিও জমিদার ছিলাম। আমাদের বিশাল বড় বড় বাংলো ছিল। আমাদের গ্রামটা ছিল রূপকথার গ্রামের মতো সুন্দর। পাখির কিচিরমিচির, নদীর কলতান, বড় বড় তালপুকুর, নানা রকম গাছগাছালি। এই গ্রামের সবচেয়ে বেশি বিখ্যাত ছিল আমাদের মহাজন বাড়ি। ওটা আমার দাদার বাড়ি ছিল। যাই হোক, এত কথা বলে শেষ করা যাবে না, সৌন্দর্যের কোনো শেষ নেই। মূল কথায় আসি। আমাদের গ্রামে একটা মেয়ে বাস করত। বয়স 18 কি 17 বছর হবে। তার নাম ছিল মৃণালিনী। সবাই সংক্ষেপে মৃণাল ডাকত। তার গায়ের রং ছিল কুসকুসে কালো, চেহারাটাও সুন্দর ছিল না। তার গায়ের রঙের জন্য গ্রামের কেউ তাকে পছন্দ করত না, এমনকি তার বাবা মাও তাকে পছন্দ করত না। আমাদের সময় মেয়েরা তেমন স্কুলে পড়তো না, কিন্তু মৃণালিনী স্কুলেও যেত। তার অনেক শখ ছিল, অনেক পড়ালেখা করে সে চাকরি করবে। তার গায়ের রঙের জন্য তাকে আর কেউ কিছু বলবে না। গ্রামের বাচ্চারা কান্না করলে তাদের কান্না থামানোর জন্য ভয় দেখিয়ে বলতো, মৃণালিনী আসছে, মৃণালিনীকে দিয়ে দেব। বাচ্চারা ভয় পেয়ে কান্না বন্ধ করে দিত। এমনই কুৎসিত আর বিকৃত চেহারা নিয়ে জন্মানোর জন্যই সবাই অভিশাপ মনে করত। একদিন গ্রামের এক কৃষক সকাল সকাল বের হয় জমি চাষের জন্য। মৃণালিনী হঠাৎ করে সামনে পড়ে যায়। তখনই কৃষক আফসোস করতে করতে চেঁচিয়ে ওঠে, হায় হায়, এ কি হলো? আমার আজকে পুরো দিনটাই বৃথা গেল রে। পুরোমুখী আর সময় পেল না। মৃণালিনী মুখ নিচু করে অপমান আর কান্না জড়িত কণ্ঠে বলল, আমার গায়ের রঙের জন্য তোমরা সবাই আমার সাথে এরকম কেন করো? আমি কেন অভিশাপ হতে যাব বলো? তখন চাষি রেগে গিয়ে হাতে থাকা কাঁচির ডগা দিয়ে মৃণালিনীর কপালে আঘাত করে। এতে মৃণালিনীর খানিকটা কেটে যায়। যাওয়ার সময় চাষি বলে যায়, এটা তো শাস্তি পরামুখী। মৃণালিনী সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। সবাই সবার সকলের যাত্রা অশুভ
করতে চায় না, যার জন্য কেউ এগিয়ে আসলো না। মৃণালিনী কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মৃণালিনী তার মাকে গিয়ে বললে তার মা বলে, তুই গেলি কেন ওই চাষির সামনে, ওর যাত্রা অশুভ করলি কেন? মা তুমি এসব বলছো? মা তখন রেগে গিয়ে বলল, কথা না বাড়িয়ে এখন এখান থেকে যা, না হয় আমার হাতে থাকা খুন্তি দিয়ে আমিও কেটে দেব তোকে। মৃণালিনী তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এমনই ভাবেই সবাই তাকে তার গায়ের রঙের জন্য অপমান করে। একদিনের কথা, ছেলেপক্ষ তাকে দেখতে আসে। সব কিছু ঠিকঠাক হয়। ছেলেপক্ষ মৃণালিনীকে দেখা মাত্রই বিয়ে ভেঙে দেয়। এ নিয়ে তার পরিবার তার উপর ক্ষেপে ওঠে। পুরো গ্রামের সবাই বলতে থাকে, বয়স তো কম হয়নি, বিয়ে হবে না, গলায় দড়ি দিয়ে মরতে পারে, বিষ খেয়ে মরতে পারে। পুরো গ্রামের অভিশাপ। এত সব কথা অপবাদ সহ্য করতে না পেরে মৃণালিনী আত্মহত্যার পথ বেছে নেয়। সেদিনের ঘটনা, শুক্রবার সন্ধ্যার সময় মৃণালিনী সবাইকে বলতে থাকে, আমি তোমাদের পুরো গ্রামের বাসিন্দাদের ছেড়ে চলে যাব, তবে মনে রেখো কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। গ্রামের এত সৌন্দর্য আর থাকবে না, জ্যান্ত নরক হয়ে যাবে। এসব বলে মৃণালিনী চলে আসে, কেউ তার কথা কানে না নিয়ে। যে যার ঘরে চলে যায়। সন্ধ্যা হয়ে যায়, মৃণালিনী ঘরে ফিরে না। কেউ তার জন্য চিন্তাও করে না। রাত যত গভীর হয় মৃণালিনীর মা বাবার চিন্তা বাড়ে। যতই হোক, জন্ম দেওয়া মেয়ে, অনেক খোঁজাখুঁজি করে মৃণালিনীকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। সারা রাত বসে বসে তার বাবা মা কান্না করে। সেদিন রাত 3টার ঘটনা। গ্রামের ওই কৃষক যে মৃণালিনীকে কাঁচি দিয়ে আঘাত করেছিল, সে গঞ্জ থেকে গ্রামে আসে। চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। মাঝে মাঝে কুকুর ডাকছে, পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ হচ্ছে। কৃষক প্রায় পৌঁছে গেছে গ্রামের তেঁতুল গাছটার সামনে। এসে কৃষক থমকে দাঁড়ায়। মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ বসে বসে কোলে মাথা গুঁজে কাঁদছে। তখন কৃষক বলে ওঠে, এ কি, তুমি কে এখানে? এত রাতে এখানে বসে আছো, কেন কাঁদছো? তখন মেয়েটি মুখ উপরের দিকে ওঠায়। তখন কৃষক বলে, কি মৃণালিনী, তুই এত রাতে এখানে কি করছিস? আজকেও তোর মুখ দেখতে হলো? আজকে আমার কোন অঘটন ঘটবে? তখন মৃণালিনী কেঁদে কেঁদে বলল, চাচা, আমি ঘর থেকে বের হয়ে গেছি। গ্রামের সবাই আমাকে অপমান করে। তুমিও তো সেদিন কাঁচি দিয়ে কেটে দিয়েছো, এখনো অপমান করলে। আমায় ঘরে নিয়ে চলো, আমি ঘরে যেতে চাই। সেই লোকটি বলল, আমার পেছন পেছনে আয়। তখন মৃণালিনী বলল, কাকা তোমার মাথার উপরে তাকাও। তখন মকবুল নামের সেই কৃষকটি তেঁতুল গাছের উপর তাকায় আর তার চোখ কপালে উঠে যায়। তিনি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন, এ কি মৃণালিনী, তো লাশ ঝুলে আছে, এটা কিভাবে সম্ভব? এটা তুই হলে তাহলে উপরের ওটাকে? মৃণালিনী তখন ভয়ঙ্কর হাসিতে মেতে ওঠে। কি ভয়ঙ্কর তার চেহারা! ভয়ঙ্করভাবে মৃণালিনী বলে ওঠে, প্রতিশোধ নেব, প্রতিশোধ। এতটুকু বলতেই বৃদ্ধ চাচা থেমে যান। আমি চাচাকে বললাম, তারপর কি হলো? চাচা আবার শুরু করলেন। তারপর সকালবেলা তেঁতুল গাছের সাথে মৃণালিনীর মৃতদেহ ঝুলে থাকতে দেখা যায়। নিচে পড়ে থাকে মকবুলের অর্ধদেহ। চাচা অর্ধদেহ মানে মকবুলের হাত আর মুখ ছাড়া কিছুই নেই। নরখাদক খেয়ে ফেলেছে। সে থেকেই সন্ধ্যার পর থেকে যেই ওই গ্রামে ঘর থেকে বের হয়, সেই হয় মৃণালিনীর শিকার। এই জন্যই গ্রামের কেউ সন্ধ্যার পর ঘর থেকে বের হয় না। অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে, আবার অনেকেই যায়নি। নিজেদের সম্পত্তি সবই গ্রামে আছে, সেই সুবাদে যায়নি। যেমন আমি চাচাকে বললাম, চাচা আমার একটা প্রশ্ন আছে। চাচা বলল, বলো। আমি বললাম, চাচা ইসলাম ধর্মে তো আত্মা বলতে কিছু নেই, মানুষের আত্মা পৃথিবীতে আসে না, তাহলে মৃণালিনীর? হ্যাঁ, আমি জানতাম তুমি এই প্রশ্ন করবে। শোনো তাহলে, ওটা মৃণালিনীর আত্মা নয়, ওটা খারাপ কোনো জিন ছিল। ওর ওখানে একটা না, অনেকগুলো জিন আছে, ভালো খারাপ মিশিয়ে। চাচা মকবুলের মৃত্যুর কারণটা কিভাবে নিশ্চিত হলেন যে মৃণালিনী করেছে? চাচা বললেন, মৃণালিনীর রূপ নিয়ে আমাদের বাংলোর ছাদে একটা জিন এসেছিল, যে তোমাদের বন্ধু সাব্বিরকে মেরেছে। সেই আমাকে বলেছে, শোনো, তোমরা আর এক মুহূর্ত দেরি করো না, চলে যাও, তোমরা আর এই গ্রামে আসবে না। আমরা সকালে ট্রেনে চলে আসি। আমি আসার সময় সামিয়া আমাদের অনেক দূর এগিয়ে দেয়। আমি অপলক ওর দিকে তাকিয়ে থাকি। আসার সময় ওর হাতে একটা চিঠি দিয়ে আসি আর বলে আসি, আমার এখনো অনেক কিছু জানার বাকি আছে এই গ্রামে। আমার সবচেয়ে মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, আমি আবার আসবো। সামিয়া শুধু একটা হাসি দেয়। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব
করে আমাদের পাশে থাকবেন। লিসেনার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। ঘটনাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ঘটনাটা কেমন লাগলো। আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhudfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাটি শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূরে। আপনাদের এতটুকু ভালোবাসাই আমাদের কাম্য।